হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপগ্রেড এডুকেশন। আপগ্রেড এডুকেশনে সবাইকে স্বাগত। এখন আমরা ফেব্রুয়ারি মাসের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল বিষয়ের যার পূর্ণমান 20 প্রথম থেকে শেষ অবধি করব। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাথে বেল আইকন প্রেস করে দাও, আর লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাও যে কেমন লাগছে আমাদের ভিডিও। একটা দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হবে ট্রপোস্ফিয়ার। অপশান ঘ। ট্রপোস্ফিয়ারে জানো যে ঠান্ডা, গরম, ঝড়, বৃষ্টি সব কিছুই হয় ট্রপোস্ফিয়ারে। প্রথম যে বায়ুমণ্ডলের স্তর সেটিকে বলে ট্রপোস্ফিয়ার, তাই উত্তরটা হবে ঘ। তারপরটা দেখো, দুয়ের দাগের যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো, তুষার ভক্ষক হচ্ছে চিনুক। অপশান গ। তারপরে তিনেরটা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে কত হবে? উত্তর দক্ষিণ, সবগুলোই উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে। এবার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 25 থেকে 35 ডিগ্রি। অপশান খ উত্তর, 25 থেকে 35 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষরেখার মধ্যে। দুয়ের দাগের একের বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। তাহলে দুয়ের একটা দেখো, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। উত্তরটা ঠিক নয়, উত্তরটা ভুল। ওটা হবে শুধু আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা হবে অন্য বিষয়। তারপরে দেখো, দুয়েরটা দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিম বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। স্থলভাগের বিস্তার বেশি হওয়ার ফলে, এটাও মিথ্যা, প্রথমটা মিথ্যা, এটাও মিথ্যা। স্থলভাগের বদলে যদি এখানে জলভাগে দিত, কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি স্থলভাগের থেকে। আচ্ছা, তিনেরটা দেখো, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, একদম সঠিক উত্তর, তাহলে ঠিক। এবার দুয়েরটা দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। দুয়ের এক, একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা। তারপরে দেখো, দুয়েরটা, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটার। তারপরে দেখো, তিনের দাগের একটা, কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? তিনের দাগের দুয়েরটা, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। দেখো, কুয়াশা কেন অধঃক্ষেপণ বলা হয় না, উত্তরটা জানতে হলে প্রথমে একটা অধঃক্ষেপণের সংজ্ঞা বলতে হবে। অধঃক্ষেপণ কী জিনিস? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলা হয়। যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি। অর্থাৎ কুয়াশা অধঃক্ষেপণের মধ্যে পড়ছে না। তার কারণ কি? কুয়াশা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পড়ে না। ভূপৃষ্ঠের কাছাকাছি যে জলবিন্দু, খুবই হালকা জলবিন্দুগুলো জলের ভেসে থাকে বাতাসে, সেইগুলো হচ্ছে কুয়াশা। কুয়াশা কি? দেখো, জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে ভূপৃষ্ঠের কাছাকাছি ধূলিকণা, কার্বন কণা, লবণ কণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায়, তখন তাকে কুয়াশা বলে। অর্থাৎ কুয়াশা কি? ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা যেগুলো ধূলিকণার সাথে মিশে বাতাসে ভেসে থাকে, এটা হবে। তাই এটা একটি অধঃক্ষেপণ নয়। তারপরে দুইয়ের প্রশ্ন ছিল, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, অনেক কিছু প্রভাব হয়, তার মধ্যে দুটি প্রভাব। হিমবাহের গলন, গ্রিনল্যান্ডের বরফের চাদর, দক্ষিণ মেরুর হিমবাহ এবং হিমালয়, কারাকোরাম, আল্পস, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতশ্রেণীর বরফ গলে জল হয়ে পৃথিবীব্যাপী সমুদ্রের জলপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে, আস্তে আস্তে যদিও এটা করছে। তারপর দুইয়ের দাগে বিপর্যস্ত জনজীবন, সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলবর্তী বিভিন্ন বন্দর ও শহর এবং পৃথিবীর অনেক ছোট ছোট দ্বীপপুঞ্জ সমুদ্রের জলে ডুবে যাবে, যার ফলে মানুষ বাস্তুহারা হয়ে জটিল সমস্যার সম্মুখীন হবে। এছাড়াও অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবন বেশি হবে ও বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদির তীব্রতা বাড়বে। অধঃক্ষেপণের অসম বন্টনের সৃষ্টি হবে, অর্থাৎ কোথাও বন্যা, কোথাও খরা দেখা দেবে। এই তিনটে পয়েন্ট লিখলে হবে। তারপরে দেখো, চারের দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। কিভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? উত্তরটা দেখো, এখানে আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের নিচের স্তরে বায়ু ঘনত্ব খুব বেশি থাকে।
বায়ুমণ্ডলের ভরের 99% ভূপৃষ্ঠ থেকে 32 কিমির মধ্যে অবস্থান করে। বায়ুমণ্ডলের মোট ওজনের অর্ধেক ভূপৃষ্ঠ থেকে 5500 মিটারের মধ্যে থাকে। তাই বায়ুমণ্ডলের নিচের স্তরে বায়ুর চাপ সবথেকে বেশি। এই জন্য উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমতে থাকে। সমভূমি অপেক্ষা পর্বতের উপরে বায়ুর চাপ কম হয়। অর্থাৎ যেহেতু বায়ুর চাপ কমে যাচ্ছে, তাই উপর দিকে বায়ুর চাপটা অনেক কম হয়। এই পয়েন্টটা লিখতে হবে। তারপর দেখো শেষ প্রশ্ন, 5 দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, তাপমাত্রার বন্টনের পার্থক্য অনুসারে স্তর বিন্যাস, অর্থাৎ উষ্ণতার জন্য যে স্তর বিন্যাস হয়েছে বায়ুমণ্ডলের, কটি স্তর? 6টি স্তরে ভাগ হয়। স্তরগুলোর কি নাম? স্তরগুলোর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো আছে। তার মধ্যে দেখো ছোট ছোট করে আলোচনা করতে হবে। ট্রপোস্ফিয়ার এই স্তরটি হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেটি ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উচ্চতা মেরু অঞ্চলে 8 কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি। এই স্তরের গ্যাসীয় ভরের প্রায় 80% উপস্থিত, অর্থাৎ যত গ্যাস আছে তার 80% এই স্তরের মধ্যে উপস্থিত। এর বৈশিষ্ট্য কিছু লিখতে হবে। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অবশ্যই লিখতে হবে। এছাড়াও একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বৃদ্ধি বলা হয়। এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলে। কি কি হয়? ঝড়, বৃষ্টি, বাদল, মেঘ সব কিছু হয় এখানে। এর ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ কথাটির অর্থ থামা, অর্থাৎ একটা স্তর শেষ হচ্ছে এবং অন্য একটি স্তর শুরু হচ্ছে। ট্রপোপজ বলা হয়। ট্রপোস্ফিয়ারের যেখানে শেষ হয় সেই জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। বায়ুমণ্ডলের এই স্তরের ঘনত্ব খুব বেশি, যেহেতু অনেক গ্যাস থাকে, বেশিরভাগ ভর এখানেই অবস্থিত, বেশিরভাগ ঝড়, বাদল, মেঘ সব সৃষ্টি হয় এখানে। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার দেখো 2 নম্বরে। ট্রপোপজের উপরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই স্তরের নিচের দিকে উচ্চতা বাড়া বা কমার সঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয় না, তবে উপরের দিকে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে প্রথম স্তরে কি হলো? তাপমাত্রা কমতে থাকে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি কিমিতে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? তাপমাত্রা বাড়তে থাকে। জলীয় বাষ্পের অভাবে এই স্তরে কোনো ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা এসব হয় না, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান নিরাপদে চলাচল করে, অর্থাৎ জেট প্লেন চলাচল করে। এর ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা সীমার নামের সাথে একটা করে পজ জুড়ে দিলে সেই পজ হয়ে যাবে, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ এগুলো। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। এই বৈশিষ্ট্যগুলো 2-3টে করে লিখতে হবে। এই স্তরে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে 15 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে একটা স্তর আছে তাপ শোষণকারী ওজোন গ্যাস, অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী ওজোন গ্যাসের একটা স্তর থাকে। তারপরে দেখো মেসোস্ফিয়ার 3 নম্বরে। স্ট্র্যাটোপজের ওপর ভূপৃষ্ঠ থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয়। আর এই স্তরে কি হয়? তাপমাত্রা আবার কমতে থাকে, অর্থাৎ প্রথমে কম ছিল, তারপর আবার বাড়ছিল, তারপর আবার কমছে। মেসোস্ফিয়ারে দেখো 80 কিমি উচ্চতায় প্রায় -85 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কমে যায়। যত উপরে উঠবো তত তাপমাত্রা কমে যাবে। এছাড়া আর কি আছে? থার্মোস্ফিয়ার আছে 4 নম্বরে। থার্মোস্ফিয়ার অর্থাৎ থার্মো কথার অর্থ হচ্ছে তাপ। মেসোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 600 কিমি পর্যন্ত উচ্চতার বিস্তৃত থাকে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। উচ্চতা বাড়ার সাথে সাথে এর উষ্ণতা বাড়ে। শেষ সীমা নয় 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ দেখো যত উপরে উঠছে সূর্য কাছে যাচ্ছে, তাই তার উষ্ণতা অনেকটাই বেড়ে যাচ্ছে। এখানে বিভিন্ন গ্যাসের কণাগুলি তড়িৎগ্রস্ত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ার বলা হয়। আয়নোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ার কোন স্তরে অবস্থিত? থার্মোস্ফিয়ারে অবস্থিত। সূর্যের অতি ক্ষুদ্র তরঙ্গের বিকিরণের এক্স-রে, গামা রশ্মি প্রভৃতি যে রশ্মি আছে জন্য নাইট্রোজেন ও অক্সিজেনের পরমাণু থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলির মুক্তি ও ধনাত্মক কণার সঞ্চয়ের ফলে আয়নোস্ফিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলোর জন্যই আয়নোস্ফিয়ারটা সৃষ্টি হয়। এই স্তরের বৈশিষ্ট্যগুলো 2-1টা লিখতে হবে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর আয়নোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে গ্যাসীয় কণাগুলি আয়নিত অবস্থায় থাকে, এগুলো লিখতে হবে। তাছাড়া আছে এক্সোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1500 কিমি পর্যন্ত এই স্তরটি প্রসারিত। 100 মানে বাইরের দিকের। এই স্তরে বায়ু অত্যন্ত হালকা, মানে বায়ু নেই বললেই চলে, বায়ুর কোনো অস্তিত্ব অনুভব করা যায় না। এই স্তরের মূলত অত্যাধিক কম ঘনত্বের হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত।
এই স্তর থেকে গ্যাসের কণাগুলি মহাশূন্যে অবাধে চলাচল করতে পারে, অবাধে চলে যেতে থাকে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা সামান্য বৃদ্ধি পায়। আর ম্যাগনেটোস্ফিয়ার লাস্টের স্তর, এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে এই স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল। বৈশিষ্ট্য কী কী হবে? এই স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরের আবদ্ধ হয়। এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ, অর্থাৎ ম্যাগনেট পজ হলো, সেটাকে বলা হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও, আর আমাদের চ্যানেল দেখতে থাকো। কেমন লাগছে জানাও। অসংখ্য ধন্যবাদ।